বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব বলেছেন যে স্যারকে জাগ্রত করতে হবে। কিন্তু কথা হলো অপরদিকে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর। তিনি উত্তর দিয়েছেন যে ডোন্ট নরমালাইজ টেরোরিজম বাই ব্যাকিং পাকিস্তান। আহ, এটার ভিতরে উনি টেরোরিজম দেখতে পাইছেন। যদি সার্ক জাগ্রত হয় তাহলে টেরোরিজম জাগ্রত হবে। তাহলে আমরা কি জন্য ভারতকে সার্কের ভিতরে রাখবো? আমরা অন্য একটি জোট গড়ব। ইনু সাহেবের সরকারকে বুঝতে হবে যে ভারত বড় দেশ, কিন্তু ভারতের মন অত বড় না। ভারতের ছোট ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারত কীরকম আচরণ করছে সেটা দেখেই তো বোঝা যায় যে ভারত সার্কের ভিতরে কতটা দায়িত্বশীল। তাই ভারতকে বাদ দিতে হবে, বাদ দিয়ে নতুন করে জোট গড়তে হবে, যাতে করে বাংলাদেশের পণ্য এবং বাংলাদেশিরা সহজেই মধ্য এশিয়ার দেশগুলিতে ঢুকতে পারেন। মধ্য এশিয়ার দেশগুলির সাথে বাংলাদেশিদের একটা কানেক্টিভিটি আছে। আমরা জানি যে সালতানাতে বাঙ্গালা সেই 1300 সালের পরে দক্ষিণ এশিয়ায় গঠিত হয়েছিল। আর সালতানাতে বাঙ্গালার লোকজনেরা এসেছিল সেই মধ্য এশিয়া থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান এই সমস্ত দেশ থেকে। কিন্তু কথা হলো সার্কের ভিতরে ভারতই যেহেতু সবচেয়ে বড় বাধা ছোটো দেশগুলির প্রতি, তাই অবশ্যই ভারতকে বাদ দিতে হবে। ভারতকে বাদ দিয়ে নতুন করে জোট গড়তে হবে। সার্কের আশা বাদ দিন। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এখনও সার্ক নিয়ে ভাবলে হবে না। তাদের বুঝতে হবে যে সার্ক এর ভিতরে সবচেয়ে বড় বাধা ভারত। তাই সার্ককে বাদ দিয়ে নতুন জোট গড়তে হবে। আর বাংলাদেশিদের যেহেতু একটা কানেক্টিভিটি ছিল সেই সালতানাতে বাঙ্গালা থেকে, সেই 1300 সালের পরে যেই সালতানাতে বাঙ্গালা তৈরি হয়েছিল এই দক্ষিণ এশিয়াতে, আর সালতানাতে বাঙ্গালার উত্তরসূরি হলো আমরা বাংলাদেশিরা, তাই না? আর সালতানাতে বাঙ্গালার লোকজনেরা এসেছিল কোথা থেকে? তারা এসেছিল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, ইরান, তুর্কি, আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে তারা এসেছিল, তাই না? তাই আমাদেরকে অবশ্যই ওই সমস্ত দেশের সাথে কানেক্টিভিটি গড়তে হবে। ভারত যেমন বাংলাদেশের উপর দিয়ে কানেক্টিভিটি নিয়ে নিচ্ছে, কিন্তু ভারতের উপর দিয়ে বাংলাদেশকে কোনো কানেক্টিভিটি দেয় নাই অন্য কোনো রাষ্ট্রের সাথে কানেক্টিভিটি গড়তে। যেমন পাকিস্তানের সাথে কানেক্টিভিটি করা যেত, নেপালের সাথে কানেক্টিভিটি করা যেত, ভারতের উপর দিয়ে ভুটানের সাথে করা যেত, কিন্তু ভারত বাংলাদেশকে সেরকম কোনো কানেক্টিভিটির সুযোগ দেয় নাই। তাই আমাদেরকে কানেক্টিভিটি করতে হবে চায়নাকে সাথে নিয়ে। আর সেটা কীভাবে হতে পারে? নেপাল ভুটানকে ব্যবহার করে। ভুটান হয়তো বা আসবে না, ভুটানের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির উপর নির্ভরশীল, তাই ভুটানকে বাদ দিতে হবে। নেপালকে ব্যবহার করে আমরা সহজেই চায়না ঢুকে, চায়না দিয়ে আমরা আফগানিস্তান, তারপরে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এই সমস্ত রাষ্ট্রে আমাদের কানেক্টিভিটি তৈরি করতে পারি। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে সেই ব্যাপারটা চিন্তা করে দেখতে হবে। আর সার্ক নিয়ে আর মাথা ঘামায় লাভ নাই, যেহেতু ভারত দেখতেছে সার্ক সচল করা মানে সন্ত্রাসকে সচল করা। তাই সার্কের আশা বাদ দিতে হবে, ভারতের উপর নির্ভরশীলতা বাদ দিতে হবে। ভারতকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশিরা ভারত থেকে চাল, ডাল, নুন, পেঁয়াজ এটা সেটা কত কি আমদানি করে, কিন্তু এই আমদানির বিপরীতে ভারত তো অবশ্যই টাকা নেয়, বিনা পয়সাতে তো আর বাংলাদেশকে দিতেছে না। তারপরও বাংলাদেশিদেরকে কত কটাক্ষ করে যে আমাদেরটা খাস, আমাদেরটা পড়িস, আর আমাদের সাথে তোরা বেইমানি করিস। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা আমদানি করি টাকার বিনিময়ে, তোমাদেরটা কি ফ্রি খাই আমরা? হ্যাঁ, তারপরেও তারা বাংলাদেশিদেরকে কটাক্ষ করতেছে। তাই আমাদেরকে কানেক্টিভিটি করতে হবে নেপালের মাধ্যমে, চায়না হয়ে মধ্য এশিয়ার দেশগুলির সাথে। বার্মা বা মিয়ানমার যেহেতু একটা অস্থিতিশীল রাষ্ট্র, তার উপর দিয়ে কানেক্টিভিটি হবে না। এই কানেক্টিভিটির জন্য চায়নাকে অবশ্যই কাছে টানতে হবে।
কারণ হলো নেপাল যেতে বাংলাদেশকে ব্যবহার করতে হবে ভারতের মাত্র 25 কিলোমিটার রাস্তা। কিন্তু সেই 25 কিলোমিটার রাস্তা ট্রানজিট ভারত বাংলাদেশকে আজও দেয়নি। তাই আমাদের কি করতে হবে, বাংলাদেশের সেই বাংলা বন থেকে নেপাল যাওয়ার জন্য প্লেন ব্যবহার করতে হবে, যাতে করে বাংলাদেশিরা সহজেই অল্প খরচে নেপালে ঢুকতে পারে। আর নেপালে প্রবেশে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না। তাই নেপালিদেরকে অবশ্যই আমাদেরকে অর্থাৎ বাংলাদেশকে বিশেষ সুযোগ দিতে হবে বাংলাদেশের ভিতরে, যাতে তারা বাংলাদেশে এসে সহজেই কাজ করতে পারে, থাকতে পারে। এরকম একটা উদারতা তাদেরকে দিতে হবে। তারপরে নেপাল থেকে আমরা বাই রোডে আমাদের পণ্য চায়না এবং চায়না হয়ে মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলিতে পাঠাতে পারবো। মাত্র 25 কিলোমিটার রাস্তার জন্য বা বাংলাদেশের বাংলাবন থেকে নেপালের এলাকা পর্যন্ত যদি আমরা প্লেন ব্যবহার করি, তাহলে আমরা সহজেই কানেক্টিভিটি তৈরি করতে পারি। আর সেটা চায়নাকে সাথে নিয়ে করা সম্ভব। আর জয়শঙ্কর সাহেবকে আমরা বলে দিতে চাই যে টেরোরাইজ বাংলাদেশ তৈরি করতেছে না, টেরোরাইজ তৈরি করেছে ভারত। সেই স্বাধীনতার প্রথম বছর থেকেই তারা বাংলাদেশকে টেরোরাইজ করার জন্য মুজিব বাহিনী গড়েছিল, তারা শান্তি বাহিনী গড়েছে বাংলাদেশের ভিতরে। তারপরে ভারতের রয়ের কত চক্রান্ত আমরা গত 16টি বছর বাংলাদেশের ভিতরে দেখেছি। তারা হাসিনার আমলে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদেরকে জিজ্ঞাসাবাদ করত ডিটেনশনের সময়, টর্চার করত ডিটেনশনের সময়। তারা অন্যান্য অনেক জঙ্গি নাটক বাংলাদেশের ভিতরে করেছে। তারা বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদেরকে সহজেই পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে নিয়ে যেত। এমনকি আদালতে সাক্ষীকেও তারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে নিয়ে যেত। এই সমস্ত নাটক তো বাংলাদেশের ভিতরে ভারতীয়রাই করেছে, তাই না? তাহলে বাংলাদেশের ভিতরে ভারত যদি এইভাবে টেরোরাইজ করতে পারে, তাহলে বাংলাদেশ যদি অন্য অন্য দেশগুলির সাথে কানেক্টিভিটি তৈরি করে, তাহলে টেরোরাইজ হবে কী জন্য? আসলে ভারত চায় না যে স্বাধীন বাংলাদেশ শক্তিশালী হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকুক তাদের শক্তিশালী কানেক্টিভিটির মাধ্যমে অন্য অন্য দেশগুলির সাথে। তাই তারা চায় যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল থাকবে এবং ভারতের কথা মতো সব কিছু করবে। এরকমই একটা সিস্টেম তারা করেছিল গত 16টি বছর এই আওয়ামী লীগ আর হাসিনা বাহিনীর সাথে। সামনেও তারা সেটাই চাইতেছে। তাই ভারতীয়রা স্যারকে চাঙ্গা করতে বললে, সচল করতে বলে, জাগ্রত করতে বললে তারা বলে ডোন্ট নর্মালাইজ টেরোরিজম বাই ব্যাকিং পাকিস্তান, অর্থাৎ সন্ত্রাসী মতবাদকে স্বাভাবিক করো না পাকিস্তানের ব্যাকিংয়ের মাধ্যমে। অর্থাৎ তারা সার্কের ভিতরে যেহেতু পাকিস্তান আছে, তাই তারা সার্কের ভিতরে তারা সন্ত্রাসবাদকে দেখতেছে। তাই আমরা অন্য একটি জোট করব এবং ভারতকে বাদ দিয়ে, ভারতের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখব। বিজয় বাংলাদেশ আর নয়, জয় বাংলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।